সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো দাম্পত্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্ব নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রেজওয়ানা রহমান 1987 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DIRM এবং ফেলোশিপ ইনফার্টিলিটি ডিগ্রি লাভ করেন। ম্যাম, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আজ আমরা কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে, যেটি বর্তমান সময়ে দাম্পত্য জীবনের অন্যতম একটি বড় সমস্যা অনেকের ক্ষেত্রেই। তো আমাদেরকে জানাবেন যে কখন কোনো যুগলকে বা আমরা কাপলকে আসলে বন্ধ্যাত্বে আক্রান্ত সেটি বলতে পারবো। বন্ধ্যাত্ব এখন বর্তমান একটা ইস্যু, যেটা আমরা বুঝি যে কোনো একটা কাপল বা কোনো দম্পতি যদি মিনিমাম 1 বছর চেষ্টা করেন উইদাউট এনি কন্ট্রাসেপশন, কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই যদি তারা বাচ্চা নেওয়ার ট্রাই করেন 1 বছরের মতো, কিন্তু তারা যদি কনসিভ করতে সক্ষম না হন, তখন ওই দম্পতিকে আমরা বন্ধ্যাত্ব বলেই বিবেচনা করি। বন্ধ্যাত্ব 2 রকমের হতে পারে, যেমন প্রাইমারি ইনফার্টিলিটি এবং সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটির পেশেন্ট যারা, তারা হচ্ছে কখনোই জীবনে কনসিভ করে নাই, এই ধরনের পেশেন্টদেরকে আমরা আসলে রিকগনাইজ করি। আর যদি সেকেন্ডারি ইনফার্টিলিটি বলি, এই কাপলরা একবার কনসিভ করেছিল এরকম ব্যাপার, তারপরে হয়তো আবার দীর্ঘদিন যাবত 1 বছরের বেশি সময় তারা চেষ্টা করছে বাট কনসিভ করতে পারছে না, ব্যর্থ হচ্ছে, এদেরকে আমরা সেকেন্ডারি ইনফার্টিলিটি হিসেবে বিবেচনা করে থাকি। আচ্ছা, তো প্রত্যেকটি সমস্যার পেছনে নিশ্চয়ই কিছু ফ্যাক্টর কাজ করে। তো এই বন্ধ্যাত্বের কোনো রিস্ক ফ্যাক্টরস আছে কিনা, বা বর্তমান সময়ে কেন এর হার বৃদ্ধি পাচ্ছে বলে আপনি মনে করছেন? মেয়েদের ক্ষেত্রে কিছু আলাদা রিস্ক ফ্যাক্টর কাজ করে এবং পুরুষদের ক্ষেত্রে কিছু আলাদা রিস্ক ফ্যাক্টর। মহিলাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সবার আগে হচ্ছে বয়সটা এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত বলি যে 30-এর নিচে যদি হয়, ওই মহিলাদের গর্ভধারণ করার চান্সটা অনেক বেশি থাকে। 30-এর ঊর্ধ্বে চলে গেলে বা 35+ চলে গেলে তখন তাদের ডিম্বাণুর পরিমাণটা কমে যেতে থাকে, রিজার্ভ কমে যেতে থাকে। তো এটা একটা অনেক বড় ফ্যাক্টর, কনসিভে তাদেরকে সমস্যা করতে পারে, এটা একটা ব্যাপার আছে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে আমরা আরও যদি কিছু ফ্যাক্টর এখানে বিবেচনা করি, যেমন এখানে আমরা প্রথমে তো হচ্ছে অভুলেশনটা দেখি। অনেকের দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, সেজন্য অভুলেশন ঠিকমতো হয় না। অভুলেশন না হলে কনসিভটা তার ফেলিওর হয়, এটাও একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে। এছাড়া তার হরমোনাল কোনো ইমব্যালেন্স যদি থাকে, যেমন থাইরয়েড হরমোন প্রবলেম থাকতে পারে, প্রোল্যাকটিন প্রবলেম থাকতে পারে, বা তার যদি অ্যান্ড্রোজেন হরমোন বেশি হয়, টেস্টোস্টেরন প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্বের শিকার হয়ে থাকে। এছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন অনেক সময় নালীতে ব্লক থাকে, ফ্যালোপিয়ান টিউব ব্লক যেটাকে আমরা বলি ব্লকেজ, এটার কারণেও কিন্তু ওই রোগীটা কনসিভ করতে পারছে না, এই ব্যাপারটা থাকতে পারে। এছাড়া যদি বলি আরও ডিটেলস, যেমন এখন লাইফস্টাইল মডিফিকেশনটা আমি খুব ইম্পর্টেন্ট বলি, কারণ এখন অনেকেই ওবেসিটি বা দেখা যাচ্ছে খাবারের যে একটা নিয়ন্ত্রণ, এই জায়গাটা থেকে দূরে সরে আসার কারণে, বা দেখা যাচ্ছে যে জাঙ্ক ফুড খাচ্ছে মহিলারা, যে যার কারণে তাদের এই যে প্রজনন ক্ষমতা যে একটা বিপত্তি বা বাধা আছে, এটার কারণে আসলে কনসিভ করতে একটু ফেলিওর হচ্ছে এখন। আর যদি আমরা মেল ফ্যাক্টরটা একটু বিবেচনা করি বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে, এখানে আমি বলবো হচ্ছে তাদের এনভায়রনমেন্টাল পলিউশনটা ইম্পর্টেন্ট। কারণ মেলরা যেই অকুপেশনাল হ্যাজার্ডের মধ্য দিয়ে বা যেখানে কাজ করছে সেখানে কোনো টক্সিন আছে কিনা, কেমিক্যালস কোনো রিলেটেড জায়গায় সে কাজ করছে কিনা, বা খুব গরম হট কোনো এনভায়রনমেন্টে কাজ করছে কিনা, এটাও রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া খাদ্যদ্রব্যের প্রবলেম আছে, এটার সাথে রিলেটেড থাকবে। পুরুষদের আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় যদি স্মোকিং থাকে, অ্যালকোহল যদি তারা নেয়, তাহলে পুরুষদের মেল যে ফ্যাক্টরটা এখানে ইনভলভড হয়ে থাকে, আসলে কনসিভ করতে তাদেরকে সমস্যা করে থাকে। আমি মনে করি এগুলোই আসলে রিস্ক ফ্যাক্টর। বন্ধ্যাত্বের হার কীরকম দেখছেন, যে আপনারা আগে যেরকম শুনেছেন বা এখন প্র্যাকটিস সেশনে কীরকম পাচ্ছেন?
এখন প্র্যাকটিসে আসলে বন্ধ্যাত্ব অনেক বেড়ে গেছে। আমাদের আসলে নিজস্ব কিছু কারণ প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু পলিউশন, এখন প্রতি 100টা কাপলের মধ্যে 10 জনই আমরা দেখছি যে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে। তো এর যে প্রভাব নিশ্চয়ই যে কাপল আসলে এর ভেতর দিয়ে যাচ্ছেন তাদের ওপরে তো পড়ছেই, তো তার পরিবার এবং আমাদের সমাজ কিংবা রাষ্ট্রের ওপর এর কোনো বিশেষ প্রভাব পড়তে পারে কিনা আপনি কি মনে করেন? যখন কোনো পরিবারের সন্তান থাকে না বা এই প্রবলেমটাতে কোনো একটা কাপল ভোগে, তারা পার্সোনালি তারা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত তো থাকেই ওই কাপলটা, তার সাথে তার ফ্যামিলিও অনেকটা, আমি মনে করি যে এটা নিয়ে ভোগান্তিতে থাকে যে আসলে তাদের আসলে এক্সপেক্টেড বেবিটা কবে আসতে পারে বাকি এই জাতীয় প্রবলেম থাকে। আমার কাছে এখন যে কাপলরা আসতেছে অনেক সময় দেখা যায় যে ওয়াইফের সাথে হাজব্যান্ড আসতেছে বা তার সাথে তার রিলেটিভ বা তার বাবা মাও আসে এখন অনেক সময়, আসলে কি কারণে তারা কনসিভ করতে পারছে না এটা নিয়ে তারা অনেক আসলে স্ট্রেসড থাকে আমি দেখি। এটা স্বাভাবিকভাবেই, এটা একটা যেহেতু একটা বড় কারণ এখন, এবং ইদানিং অনেক বড় বড় প্রবলেম দেখা দিচ্ছে এটার কারণে, অনেক বড় বড় সমস্যা, ন্যাচারালি অনেক বছর কনসিভ করতে পারতেছে না, তখন ওই ফ্যামিলিগুলো আসলেই একটা হতাশার মধ্যে থাকে। এবং এটা আমাদের আসলে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে কাউন্সেলিং করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমাদের কাছে যখন রোগীরা আসে প্রথম কাজ হচ্ছে কাউন্সেলিং করা, যে আশ্বস্ত করা যে আপনার সমস্যাটা আগে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ সমস্যা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে যেটার কারণে হয়তো কনসিভ করতে পারছে না। তো এই সমস্যাটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে একটা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব, এবং একটা সময় শেষে বাচ্চা ইনশাআল্লাহ আসতেই পারে। তো একটু চেষ্টা করতে হবে, এবং ফ্যামিলিকে কাউন্সিলিং দিতে হয়, একটা মেন্টাল কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং সবাইকেই দিতে হয়, এবং ফ্যামিলিকে আশ্বস্ত করতে হবে আসলে যে এটা কোনো অভিশাপ না বা কোনো ভয়ের কিছু নাই, এটা থেকে বের হয়ে আসা সম্ভব, কিন্তু চিকিৎসা নিতে হবে। এই যে বর্তমান সময়ে বন্ধ্যাত্ব আমরা ডায়াগনোজ করতে পারি কিনা, বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিভাবে আসলে ডায়াগনোজ করা যায় বা কি করতে হবে সেই জন্য? একটা কাপল যখন আমাদের কাছে আসছে তখন আমরা প্রথমত এদের কাছ থেকে হিস্ট্রিটা নিব। হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে দুইটা পক্ষ থেকে হিস্ট্রি দিতে হবে। আমি সবসময় বলি যে হাজব্যান্ড সহ প্রেজেন্ট হতে পেশেন্টদের সবসময় বলা হয় এটা, যাতে সে তার স্বামী সহ আমাদের কাছে আসে, তাতে আমাদের হিস্ট্রিটা নিতে অনেক বেশি সুবিধা হয়। আমরা যখন মহিলাদের ক্ষেত্রে প্রথমত হিস্ট্রিটা নিই যে তার মাসিকটা ঠিক আছে কিনা, তার পিরিয়ডের সাইকেল ঠিক আছে কিনা, তার ডিসমেনোরিয়া বা পিরিয়ডিক কোনো পেইন আছে কিনা, বা তার ব্লিডিংটা কীরকম হচ্ছে, এই হিস্ট্রিটা আগে নেওয়া হয়। তাছাড়া হচ্ছে তার কোনো অসুখ আছে কিনা, কোনো আগে থেকে কোনো ডায়াবেটিস বা আর্থ্রাইটিস বা হাইপারটেনশন কোনো ধরনের হিস্ট্রি আছে কিনা। এছাড়া আমরা কিছু ক্লিনিক্যাল কিছু টেস্ট করে থাকি, কিছু ইনভেস্টিগেশন করে থাকি এই পেশেন্টগুলোর। প্রথমত আমরা হচ্ছে টিভিএস করতে পারি সবার আগে, এখন বর্তমানে এটা খুবই জনপ্রিয় একটি টেস্ট, এটা হচ্ছে একটি আধুনিক ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাম, যেটা এটার মাধ্যমে আমরা একেবারে জরায়ুর মধ্য দিয়ে চেক করতে পারি সর্বপ্রথম যে তার জরায়ুটা ওকে আছে কিনা, তো জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ফাইব্রয়েড টিউমার বা কোনো ধরনের লাইপোমা আছে কিনা, তার এন্ডোমেট্রিয়ামটা ঠিক আছে কিনা, এবং আনুষঙ্গিক ব্যাপারের মধ্যে তার ওভারি তার ডিম্বাশয়টাও ভালো আছে কিনা, এই জায়গাগুলো আমরা প্রথমে চেক করে ফেলতে পারি। টিভিএস এর মাধ্যমে তার প্রাথমিকটা আমরা দেখে ফেলতে পারি। এটার সাথে আমরা আরও কিছু কাজ করি, যেমন হচ্ছে তার ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে কিনা, এটাও আমরা এখন চেক করে ফেলি। তার হচ্ছে হরমোনাল ইভ্যালুয়েশনটা করা হয়ে থাকে, তার থাইরয়েড, তার প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ হরমোন, অ্যান্টিমুলারিয়ান হরমোন, মোটামুটি এই ইভ্যালুয়েশনগুলো আমরা করে ফেললে এই পেশেন্টের ব্যাপারে একটা ডায়াগনোসিস করা যায় যে উনি আসলে কি কারণে কনসিভ করতে পারছেন না, তার অভুলেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। আমরা যদি এই জায়গাগুলো গতানুগতিকভাবে ওয়ান বাই ওয়ান স্টেপ ওয়াইজ যদি একটু দেখি তাহলে বোঝা যায় যে কেন সে কনসিভ করতে। বন্ধ্যাত্ব ডায়াগনোজ করার জন্য সর্বাধুনিক কি কি পদ্ধতি রয়েছে এবং কিভাবে আপনারা সেটি করে থাকেন? তো আমরা জানি যে এটি তো নারী এবং পুরুষ উভয়ের জন্যেই হতে পারে, তো সেই ধারণা অনেকাংশেই বোধহয় আমরা ভেঙে ফেলেছি। আগে যেটি এক ধরনের কুসংস্কার ছিল যে শুধুমাত্র নারীদের কারণেই হয়তো সন্তান জন্ম নিচ্ছে না, তো পুরুষের যে কোনো সমস্যা আছে কিনা সেটি জানবার কোনো পদ্ধতি রয়েছে কিনা? একটা সময় ছিল যে বন্ধ্যাত্বের ব্যাপারে একটা কুসংস্কার ছিল যে শুধু নারীদের কারণেই হয়তো
কনসিভ হচ্ছে না। বাট এখন এই কোয়েশ্চেনটার এখন অনেক অ্যান্সার এসেছে, কারণ আমরা দেখেছি যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে 40% কজ যদি মহিলাদের থাকে, 40% কজ কিন্তু পুরুষদেরও থাকে, ইকুয়াল। এবং সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিন্তু বাহির থেকে না আসলে বোঝা যায় না যে তার একটা সমস্যা থাকতে পারে। প্রবলেমটা এই কারণে আসলে অনেক পুরুষরা বোঝে না যে তার সিমেন বা তার শুক্রাণুতে কোনো প্রবলেম থাকতে পারে। এক্ষেত্রে যেমন দেখেন শুক্রাণুর আমরা যদি বলি যে বাচ্চাটা কনসিভ করার জন্য তো একটা হেলদি শুক্রাণু লাগবে, তো হেলদি শুক্রাণুটা তো পুরুষের আমরা যদি একটা ছোট্ট টেস্ট সিমেন অ্যানালাইসিস করলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে তার শুক্রাণুটা ঠিক আছে কিনা, শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিনা, শুক্রাণুর গঠনগত ব্যাপারটা ঠিক আছে কিনা, বা শুক্রাণুটার মর্টালিটি বা মুভমেন্ট ভালো আছে কিনা, এই জায়গাগুলো আমরা ওখান থেকেই বের করে ফেলতে পারি। তো এটা আসলে বাইরে থেকে দেখা যায় না, এটা পুরুষদেরকে এগিয়ে আসতে হবে। ইদানিং অনেক পেশেন্টকেই আমরা দেখি যে আসলে কাপলরা খুব ইন্টারেস্টেড, হাজবেন্ডরা নিজেই আসতেছে আমাদের কাছে এবং বলতেছে যে আমারও প্রবলেম থাকলে আপা সেটাও আপনি বের করেন, ডায়াগনোসিস করেন। এবং এটা কিন্তু এখন বের হচ্ছে, যেমন আমরা অ্যাজিওস্পার্মিয়া পেশেন্ট পাচ্ছি, অলিগোস্পার্মিয়া যাদের স্পার্মের পরিমাণ কম, বা মর্টালিটি যাদের কম, অ্যাস্থেনোস্পার্মিয়ার পেশেন্ট পাচ্ছি, বা গঠনগত প্রবলেম থাকলে টেরাটোজোস্পার্মিয়া, এবং এগুলো সবগুলোরই কিন্তু চিকিৎসা আছে। চিকিৎসা করলে এই সমস্যার সমাধান হয়। ক্ষেত্রে আশাহত হওয়ার কারণ নেই, এগুলোর আসলে ট্রিটমেন্ট রয়েছে, সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বাধুনিক কি চিকিৎসা রয়েছে যারা আসলে এই বন্ধ্যাত্ব সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন? তারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে অনেকেই ভাবতেন যে দেশের বাইরে যেতে হবে, হয়তো পার্শ্ববর্তী দেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দীর্ঘ সময় সেখানে থেকে একটি বিশাল অঙ্কের টাকা ব্যয় করে তারপর হয়তো তারা সন্তানের মুখ দেখছেন। তো আপনি কি আমার দর্শকদের জন্য কোনো আশার বাণী দিতে পারেন কিনা যে আমাদের দেশেই হচ্ছে এবং আপনারা সফলভাবে সেটি করছেন? অবশ্যই। দেখেন, বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা বলি যে ওই পেশেন্টগুলো প্রথমত মেডিসিন বা মেডিকেশনের মাধ্যমে কিন্তু তারা ট্রাই করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, কিছু সার্জিক্যাল প্রসিডিওর এখানে আছে। যেমন একটা সময় ছিল যে বাংলাদেশে এই সার্জারিগুলা করা হতো না, বাট এখন কিন্তু খুব সাকসেসফুলি অনেক ডক্টররা খুব ভালো মতো এই সার্জারিগুলো করে থাকছেন। যেমন পেশেন্টের যদি ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে, ল্যাপারোস্কোপি করা হচ্ছে। এন্ডোমেট্রিওসিস যদি সিভিয়ার থাকে, আমরা ল্যাপারোস্কোপি করছি। এছাড়াও যদি আরেকটু আমরা আধুনিকভাবে চিকিৎসায় আসি, সেক্ষেত্রে আইইউআই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, বা আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এগুলো কিন্তু এখন বাংলাদেশে সাকসেসফুলি হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের বাইরে আসলে যাওয়ার মতো কোনো কারণ নাই। এখন অনেকেই অনেক ভালো ভালো ডক্টররা এখন এটা নিয়ে কাজ করছেন এবং আইইউআই করা হচ্ছে খুব ইজিলি, এখন সাকসেস হার এটাতে বাড়ছে। আইভিএফ হচ্ছে আমাদের এখানে সাকসেসফুলি। সো আশার বাণী এটা দিতে চাই যে হতাশ হওয়ার কিছু নাই। একটু শুরু থেকেই যদি ডক্টরের কাছে যদি এই ডায়াগনোসিসটা করে ফেলা যায় আসলে তার কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে, সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট সে শুরু করতে পারে, আলটিমেটলি সে অ্যাডভান্স ট্রিটমেন্টে এগোতে পারবে। এটা আমি অবশ্যই বলবো। খুব চমৎকার বলেছেন। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলা রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না।
সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা আজ কথা বলেছি বন্ধ্যাত্ব সমস্যাটি নিয়ে। তো সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, প্রথমত তাদেরকে ভয় পেতে না করব যে আপনারা ভয় পাবেন না, এই সমস্যার সমাধান আছে, এটা হচ্ছে কথা। আপনি অবশ্যই কোনো ভালো ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে দেখা করেন, কথা বলেন এবং আপনাদের নিজেদেরকে আসলে এই প্রবলেম থেকে বের হতে হলে মানসিকভাবে আগে শক্ত হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার প্রবলেমগুলো ডায়াগনোসিস হতে টাইম দিতে হবে, সময় দিতে হবে এবং এটার পিছনে লেগে থাকতে হবে। তার সাথে আমি বলবো যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকেই আছে ওবেসিটিটা মেনটেন করতে চায় না বা দেখা যাচ্ছে জাঙ্ক ফুডের প্রতি অনেক মানে থাকে, এগুলো থেকে বের হয়ে আসতে বলবো। নিয়মিত হাঁটা চলা করাটা বেটার। তার যদি পিসিওএস থাকে তাহলে সেটা মেনটেন করতে হবে, তার ওভুলেশনটা প্রবলেমটা সলিউশন করতে হবে এবং সর্বোপরি একটা ব্যাপার হচ্ছে মেন্টালি হ্যাপি থাকতে হবে, সুস্থ থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। অনেক কাপলের একটা ব্যাপার থাকে, এসেই খুব হতাশ, খুব বিপর্যস্ত, মানে তাদের যে একটা নর্মাল স্বাভাবিক জীবন সেটা বিপর্যস্ত। আমি বলবো হাসি খুশি থাকার চেষ্টা করেন এবং আল্লাহকে তো অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অবশ্যই তার সাথে চেষ্টা করতে হবে, চিকিৎসা নিতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। একেবারে অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কিছু আমাদের তথ্য দিয়েছেন বন্ধ্যাত্ব সম্পর্কে, এই জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্বাস্থ্য প্রোগ্রাম এটা প্রায় 14 বছর আগে শুরু থেকে প্রায় 10 বছরের বেশি সময় আমি উপস্থাপনায়ও ছিলাম। সাকলায়নও অনেক দিন আমরা একসঙ্গে উপস্থাপনা করেছি। নিজের ঘরে আজকে নিজে অতিথি হয়ে এসেছি। যখন প্রথম আমার মিডিয়া ক্যারিয়ারটা স্টার্ট করেছিলাম, সো একেবারে প্রথম দিকের চ্যানেল হচ্ছে এনটিভি চ্যানেল। আমার স্মৃতির জায়গাগুলো আসলে অনেক বেশি প্রখর, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে কাজ করলেও আমার মানে বেড়ে ওঠাটা, আমার যে একদম গ্রুমিং যেটাকে বলা যায় আর কি, সেটাই স্বাস্থ্য প্রতিদিন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।